কাছে ইয়াটা ইয়াটা আছে It's not fine in the like Android Android একটা কোথায় Android কি কই Android এর ইয়াটা কি এই যে মেশিন গেম মেশিন আমাদের Android মেশিনটা নাই OS বক্সে আছে আসসালামু আলাইকুম আজকে আমাদের যে কথা বলার টপিক বা যে ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আপনাদের ব্যাচের নাম্বার কি ঠিক আছে? জি স্যার। ওকে, তো এই ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলা শুরু করার আগ দিয়ে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি, বলতে কি বোঝেন? আমাকে তিনজন একটু আপনাদের মতো ওপিনিয়ন শেয়ার করেন যে আসলে ক্লাউড কম্পিউটিং বলতে আমরা এই জিনিসটা বুঝি। স্যার, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমাদের আইডিয়া অনেক কম, কিন্তু আমি যতটুকু বুঝি যে আমাদের কোনো ফাইল, রিসোর্স অথবা সফটওয়্যার আমরা মানে রিমোটলি লগ ইন করে এখানে আমাদের ইয়েগুলো করা রাখা আর কি, যেমন গুগল ড্রাইভ, ড্রপবক্স, এগুলো আর কি, এতটুকুই বুঝি আমি। অ্যাকচুয়ালি স্যার আমি যতটুকু জানি সেটা হচ্ছে মানে ক্লাউড কম্পিউটিং হচ্ছে ভার্চুয়াল একটা মেশিন, যেটা স্যার লিনাক্সের মতো। ভার্চুয়াল মেশিন লিনাক্সের মতো, আচ্ছা মানে ওকে। স্যার ভার্চুয়াল একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ আচ্ছা, আরেকজন দেখি। আচ্ছা, আমি যেটা বলছি যে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড স্টোরেজ, এরকম টাইপের কোন একটা কিছু হইতে পারে আর কি। আমার আইডিয়া খুব কম ব্যাপারে। সমস্যা নেই, সমস্যা নেই, আরেকজন বলেন দেখি। তিনহেন, আচ্ছা। সৌরভ ভাই থাকলে তো বলতে পারতো স্যার। সৌরভ ভাই আজকে চুপচাপ। সৌরভ কি জয়েন হয়ে কি মনে হয় লিভ নিয়ে নিছে নাকি? আমি সবে শুনতেছি, কিন্তু একটা দিকে একটু মাথা খাটানো লাগতেছে, জন্য কিছু বলতেছি না। আচ্ছা, মনোযোগ দেন, মনোযোগ দেন। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। আচ্ছা, আর কেউ শেয়ার করবে না? আবু বকর সিদ্দিক আবির। আচ্ছা, আমি টুক করে শেয়ার করি। আমার চিন্তা যেটা আসে সেটা মানে ক্লাউড কম্পিউটিং বিষয়টা হচ্ছে আপনার মানে মানে ভার্চুয়ালি যে কম্পিউটিং এর টাস্ক এগুলা যেগুলা হয় আর কি, যেটা হতে পারে আপনার মনে করেন যে একটা উদাহরণ দেওয়া যেতে পারে ক্লাউড গেমিং। যেরকম কিছু কিছু ডিভাইস আছে যেগুলা আপনার মনে করেন মানে গেম ওই লোকাল ডিভাইসে, মানে ডিভাইসের অভ্যন্তরে গেমটা খেলার মতো সেরকম মানে ডিভাইসটা পাওয়ারফুল না, কিন্তু ওই গেমটা প্লে হয় হচ্ছে আপনার ওই ভার্চুয়াল সার্ভারে অথবা আপনার ডাটা সেন্টার গুলাতে, এবং গেমের যে ইয়েগুলা সেগুলো হচ্ছে স্ট্রিমিং হয় ওই ডিভাইসে। যেরকম গুগল এই কাজটা করছিল গুগলের স্টেডিয়া প্রোগ্রাম দিয়ে, কিন্তু এই যে কিছুদিন আগে গুগল আবার স্টেডিয়া শাটডাউন করে দিছে। তো যাই হোক, মানে জিনিসটা আর কি আপনার কোনো ডাটা সেন্টারে অথবা কোনো সার্ভারে জিনিসটা প্রসেসিং হবে, আমরা শুধু খালি আপনার ওই আউটপুটটা দেখতে পাবো এই আর কি। এটা আমার চিন্তা যেটা আসে। আচ্ছা, যাক ভালো, আপনার অনেক ডিপ ডিপ ভাবে চলে যাচ্ছেন আর কি। তো আমি একটু লাইট ভাবে আগাই। আপনারা ভালোই জানেন আসলে ক্লাউড কম্পিউটিং জিনিসটা আমরা যে কোর্সটা করছি, কোর্সের মডিউলের অ্যাকর্ডিংলি ক্লাউড কম্পিউটিং ফার্স্ট যে বৈশিষ্ট্য বা ফিচার সেটা হচ্ছে কি যে অন ডিমান্ড ডেলিভারি অফ আইটি ক্যাপাবিলিটিস।
অন ডিমান্ড ডেলিভারি মানে কি জানি? অন ডিমান্ড, যতটুকু দরকার এই মুহূর্তে যতটুকু দরকার ততটুকু। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার যতটুকু দরকার আইটি ক্যাপাবিলিটিস, সেটাই হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং। এবং আইটি ক্যাপাবিলিটিস বলতে আসলে কি বোঝাচ্ছে? আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং যে অ্যাপ্লিকেশন গুলো সেখান থেকে প্রোভাইড করতেছে, এবং এই অ্যাপ্লিকেশন যারা ব্যবহার করতেছে এবং কতটুকু ব্যবহার করতেছে তার একটা মাপ যোগ করে কাজ করা, টোটালটা মিলে হচ্ছে ক্লাউড। আমি আবারও বলছি যে অন ডিমান্ড ডেলিভারি অফ আইটি ক্যাপাবিলিটিস, এই আইটি ক্যাপাবিলিটিস বলতে এর মধ্যে ইনহাউস আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাপ্লিকেশন, এবং তার ভিতরে যে সাবস্ক্রাইবাররা যেটাকে সাবস্ক্রাইব করে রাখছে, নেটওয়ার্কের মাধ্যমে তারা কানেক্টেড হয়েছে এবং তারা যে পরিমাণ সার্ভিস ব্যবহার করতেছে সেই জিনিসটাকে মেপে মেপে ব্যবহার করা বা প্রোভাইড করা, এটা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং। একটা নাম করে এক্সাম্পলটা কি? নাম করে এক্সাম্পল হচ্ছে কি যে ক্লাউড সলিউশন ইনক্লুডিং, এখানে জিমেল দিছে, গুগল, ফেসবুক, ড্রপবক্স, সেলসফোর্স। তো এই ক্লাউডের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, লাইক একটা আইটি সার্ভিস পাইলেই যে আপনি তাকে ক্লাউড বলবেন তা কিন্তু না। ক্লাউড হওয়ার জন্য কোন একটা টেকনোলজিকে, কোন একটা আইটি সার্ভিসকে ক্লাউড হওয়ার জন্য সেখানে কিন্তু কয়েকটা পয়েন্ট তাকে কিন্তু ফুলফিল করতে হয়, এবং এই পয়েন্টগুলোকে যে ফুলফিল করতে পারি তাহলে কিন্তু সেটাকে আমি বলবো ক্লাউড সার্ভিস। তাহলে সর্বপ্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা, যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে কি, এটা অন ডিমান্ড সেলফ সার্ভিস হইতে হবে। কি হইতে হবে? অন ডিমান্ড সেলফ সার্ভিস, অর্থাৎ যে আমার যতটুকু দরকার ততটুকু আমি নিব এবং সেটা নিজে আমি নিয়ে নিব। অর্থাৎ ব্যাপারটা এরকম ঘটবে না যে আমার বাসায় এখন নেটের লাইন লাগবে, আমি ফোন দিলাম অমুক কোম্পানিকে, সে কোম্পানি তার লোককে ফোন দিল, সেই লোক আবার তাদের লাইনম্যানকে ফোন দিল, সেখান থেকে আবার তারা গাড়ি ভরে চলে আসলো, এসে আমাকে আবার লাইন লাগাই দিয়ে গেল, আমি আবার রাউটার কিনে নিয়ে আসলাম। এরকম ঘটনা ঘটবে না। আমার যা লাগবে তা আমি নিজেই আসলে নিয়ে নিতে পারবো, জাস্ট লাইক সুপার মার্কেটের মতো। বুঝতে পারলাম কিনা জিনিসটা? হ্যাঁ, আমার তাৎক্ষণিক দরকার হলে আমি তাৎক্ষণিক নিজে ইয়ে করে নিতে পারবো, ব্যবস্থা করে নিতে পারবো। নিজেই আপনি ব্যবস্থা নিতে পারবেন, সেটাকে সেলফ সার্ভিস মানে নিজেই নিতে হবে, বুফে খাওয়ার মতো আর কি। যেটা আপনার দরকার, মনে করেন এই মুহূর্তে আপনার কম্পিউটিং পাওয়ার দরকার, এই মুহূর্তে আপনার প্রসেসর দরকার, আবার এই মুহূর্তে আপনার হার্ড ডিস্ক দরকার। এই মুহূর্তে মানে এরকম না যে আপনার একটা হার্ড ডিস্ক লাগবে, ঠিক আছে আপনি রেডি হয়ে চলে গেলেন মনে করেন যে কম্পিউটার শপে, আবার যে এটা কিনে নিয়ে আসলেন, কিনে এসে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করলেন। এটাও কিন্তু ওই সেলফ সার্ভিসের ব্যাপারটা কিন্তু এরকমও না। ব্যাপারটা হচ্ছে কি, আমার এই মুহূর্তে লাগছে লাইক উইদিন মাই সেকেন্ডের ভিতরে আমার এখন এটা প্রয়োজন, তাহলে আমি সেটা কোত্থেকে পাবো? দোকান থেকে কিনতে গেলেও তো আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগতেছে, মানে মতান্তরে 5-6 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্ট, যেটা যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কি যে র্যাপিড এলাস্টিসিটি, অর্থাৎ যে পরিমাণ দরকার পড়তেছে সেই জিনিসটাকে চাইলে আমি আরো বাড়াই ফেলতে পারি। লাইক আপনাদের দরকার হচ্ছে কি যে মনে করেন একটা কম্পিউটার কিনলেন, ঠিক আছে আমার তো এখন 2 টেরাবাইটের বেশি তো আমার প্রয়োজন হচ্ছে না। এখন যেহেতু 2 টেরাবাইটের বেশি আমার জায়গা প্রয়োজন হচ্ছে না, আমি এটাকে ব্যবহার করলাম। এখন হুট করে 2 দিন পরে আমার মনে হলো যে না, আমার তো 4 টেরাবাইট জায়গা লাগতেছে, তাহলে না হলে তো পসিবল না। তাহলে কি হলো যে আপনি যায় আবার আরো 2 টেরাবাইট আপনি হার্ড ডিস্ক কিনে নিয়ে আসলেন। তো ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে বসে আছি, আমার এই মুহূর্তে 2 এর জায়গায় 4 লাগবে, আমি 4 নিয়ে নিব, এবং এখন আবার 4 লাগতেছে না, আমার 2 হলেই চলতেছে, তাহলে আমি আবার ওই বাকি 2 সেটা যে লাগাইছিলাম সেটাকে আমি ফেলাই দিব। সেটা হচ্ছে কি যে র্যাপিড এলাস্টিসিটি। নেক্সট হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, অর্থাৎ ওই যে ক্লাউডের যে রিসোর্স গুলি আছে, যে কম্পিউটেশনাল পাওয়ার আছে, স্টোরেজ, র্যাম, প্রসেসিং পাওয়ার, এই জিনিসগুলাকে আমি চাইলে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম থেকে রিমোটলি, বিভিন্ন লোকেশন থেকে, এমনকি ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে অনেক দূরবর্তী কোনো একটা জায়গা থেকেও যেন আমি এটাকে অ্যাক্সেস করতে পারি, আমি ওইটা নিয়ে কাজ করতে পারি।
ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস। এরপরে হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, রিসোর্স পুলিং। রিসোর্স পুলিং হচ্ছে কি যে আমার এখন যে জিনিসটা লাগতেছে, যা যা আমার লাগার দরকার সবই আমার সামনে সাজানো আছে, সেখান থেকে যে যে জিনিসগুলা বা যে যে আইটেম আমার দরকার সেগুলো আমি আমার মতো করে তুলে নিব, তুলে নিয়ে আমি একটাকে ইনফ্রাস্ট্রাকচার বা আমার প্রয়োজন মতো সার্ভিস আমি বিল্ড করবো। হ্যাঁ, এটা যারা বুফে খাইতে গেছেন তারা জানেন যে বুফেতে সবকিছু আপনার সামনে সাজানো থাকবে, 100টা আইটেম সাজানো থাকবে। 100 আইটেমের ভিতরে আপনি কোন কোন আইটেম খাবেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো ঠিক তেমনি আপনার মনে করেন যে লাগতেছে যে না আমার প্রসেসিং পাওয়ার লাগবে, র্যাম লাগবে, আরো আদার্স কিছু প্রসেসিং করার জন্য সার্ভিস লাগবে, সেগুলো আপনার দরকার নাই, আপনি শুধুমাত্র র প্রসেসিং পাওয়ার উপর থাকবেন, তাহলে সেগুলোকে আপনি নিতে পারবেন এবং যা যা নিবেন সেটা আপনার সামনে থাকবে, আপনি সেটাকে নিজের মতো করে নিয়ে নিতে পারবেন রিসোর্সফুলি। এরপরে লাস্ট হচ্ছে কি যে পে মিটার মেজার সার্ভিস। মেজার সার্ভিস হচ্ছে কি যে পে পার ইউজ, আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকুর জন্যই আপনি পে করবেন। কথার কথা, আপনার লাগবে হচ্ছে মাত্র কত 700 গিগাবাইট জায়গা আপনার লাগবে কোনো একটা কাজ করার জন্য। And বাজারে গিয়ে দেখলেন যে 1 টেরাবাইটের নিচে আপনার কোনো হার্ড ডিস্কই নেই, আপনি নিয়ে আসলেন, নিয়ে আসে আপনি কাজে লাগাইলেন, আপনার 700 গিগাবাইট পর্যন্ত 700 জিবি পর্যন্ত সে আপনাকে ব্যবহার করলেন, কিন্তু আপনাকে কিন্তু হার্ড ডিস্ক কিনতে হয়েছে কিন্তু 1 টেরাবাইট, 720 টেরাবাইট না। আবার আপনি সরি কি বলি 700 জিবি না। আবার দেখেন যে যখন দরকার, আমার দরকার শেষ হয়ে গেলে সে 700 জিবি আমার দরকার নাই, সেগুলোকে আমি রিমুভ করে দিলাম, অথচ আমাকে হার্ড ডিস্কটা ফুললি কেনা লাগছে, যেটা সময় সম্পূর্ণ সময় সেটা কি ফাঁকা থাকতেছে। তো মেজর সার্ভিসের কাহিনী হচ্ছে কি যে আমি দরকার আমার 700 জিবি ব্যবহার করা, আমি 700 জিবি ব্যবহার করব, আমার সেক্ষেত্রে টাকা কাটবে 700 জিবিরই, এবং আমার যখন এটা ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন আমি আবার এটাকে ফেরত দিয়ে দিব, এবং ফেরত দিয়ে দিলে আমার আর তার কোনো টাকা পয়সা কাটতেছে না। এরকম আমি 5টা ফিচার দেখলাম যেগুলো আমার ক্লাউড কম্পিউটিং এর সাথে যায়, এবং এই যে 5টা ফিচার দেখতে পাচ্ছি, এই 5টা ফিচার বা 5টা ক্যারেক্টারিস্টিক থাকলেই আমরা তাকে কিন্তু ক্লাউড কম্পিউটিং বলবো। তাহলে এই 5টা জিনিসটা দেখার পরে কিন্তু এখন আমরা খুব আমাদের কাছে কিন্তু খুব অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে যে কোনটাকে আমরা ক্লাউড বলবো, কোনটাকে ক্লাউড বলবো না। প্রসেসিং পাওয়ার সমস্ত কম্পিউটারের মধ্যে আছে, হ্যাঁ, আমাদের হাতে যে ফোনটা আছে সেটার প্রসেসিং পাওয়ার আছে, কিন্তু তাকে আমরা ক্লাউড বলতেছি না কেন, সেই জিনিসগুলো আমি বুঝতে পারলাম। আমার সামনে যে ফোনটা আছে সেই ফোনের যে পরিমাণ র্যাম, কথা কথা আমার ফোনের র্যাম হচ্ছে 4 জিবি 8 জিবি, কথা কথা, তাহলে 8 জিবি ফোনের র্যাম চাইলেই কিন্তু আমি এটাকে 16 জিবি এই মুহূর্তে অন ডিমান্ড বাড়াই ফেলতে পারতেছি না, আমাকে র্যাম আমাকে ফোনটাই চেঞ্জ করতে হবে। কিন্তু ক্লাউডে ব্যাপারটা ঘটে না সেরকম, ক্লাউডে কিন্তু সেটাকে চেঞ্জ করে 8 জিবির জায়গায় 16 জিবি সে যে কোনো মুহূর্তে বানাই ফেলতে পারবে। আচ্ছা, এখন ক্লাউড কম্পিউটিং কয় রকমের? ইনফ্রাস্ট্রাকচারের মতে ক্লাউড কম্পিউটিং আসলে হচ্ছে 3 রকমের হয়ে থাকে। প্রথমে যেটাকে বলে মানে এটা সার্ভিস মডেল হিসেবে, প্রথমে যেটা সেটা হচ্ছে কি যে সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। প্রথমটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস জিনিসটা কি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস হচ্ছে আমি যখন কোনো একটা ক্লাউড সিস্টেমকে আমি হায়ার করতেছি, সেখানে কম্পিউটারের পাওয়ার, কম্পিউটারের নেটওয়ার্ক, তার মধ্যে ইনবিল্ড ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, এই জিনিসগুলা নিয়ে একজন ইউজারের হেডেক করা লাগতেছে না। হেডেক করা লাগতেছে কি নিয়ে? হেডেক করা লাগতেছে হচ্ছে কি যে নর্মাল, যে কতটুকু আমি প্রসেসিং পাওয়ার ব্যবহার করব, কতটুকু হচ্ছে আমি স্টোরেজ সেখানে ব্যবহার করব, মানে আন্ডারলিং যে হার্ডওয়্যার গুলি আছে সেগুলো আমার লাগতেছে না, আমার জাস্ট তার উপরে যে সফটওয়্যার যেগুলি আছে সফটওয়্যার গুলা আমি ফোকাস দিচ্ছি। তো কিরকম হইতে পারে, আমি একটু ইন ডিপে যাই। কথার কথা যে আমি কোন অপারেটিং সিস্টেমটা ব্যবহার করব, সেই অপারেটিং সিস্টেমের ভিতরে কতটুকু আমি র্যাম মানে করব, সেট করব, কোন র্যাম সেট করছে আমার সে র্যামটাকে বাদে কিনে আনতে গেল কিনা, এইসব নিয়ে আমি হেডেক করবো না, আমি সিম্পল র্যামটাকে অ্যাসাইন করে দিব, সে র্যাম সেখানে অ্যাসাইন থাকবে, কোন একটা হার্ড ডিস্ক দিয়ে দিব আমি সেখানে, সেখানে সেটাকে অ্যাসাইন করবে। তো ইউজুয়ালি আমরা যখন একটা কম্পিউটার সিস্টেমকে যখন কল্পনা করি যে তার ভিতরে একটা প্রসেসিং পাওয়ার থাকবে, র্যাম থাকবে, রম থাকবে, মানে স্টোরেজ থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলা আমি মুখে মুখে ডিফাইন করে দিচ্ছি, আর ওই পাশ থেকে সেইগুলাকে তারা বসায় নিবে।
আর আমি এমন একটা অবস্থায় যদি আমি এটাকে করি, মানে হায়ার করি, তাহলে সেটা আমি নিচ্ছি কি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস। তো ইউজুয়ালি এই জিনিসটা করলে যেটা আমাদের সুবিধা, আমরা ওএস লেভেলের আমাদের অ্যাক্সেস থাকে, এবং ওএস লেভেল অ্যাক্সেস থাকার জন্য আমরা আমাদের খুশি মতো মন মতো আমরা কোনো একটা সার্ভিসকে আমরা ইনস্টল করে নিতে পারি এবং সেটাকে চালাতে পারি। হ্যাঁ, তার ছোট্ট একটা ডেমো আমরা দেখবো, ডোন্ট ওয়ারি। আর এরপরে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হচ্ছে কি যে আমার যে আন্ডারলিং যে ওএস আছে, স্টোরেজ আছে, এই বিষয় নিয়ে আমি আসলে কোনো অ্যাক্সেস পাবো না। আমি শুধুমাত্র সেখানকার যে যে সফটওয়্যার আমার দরকার, কথার কথা আমি একটা অ্যাপ্লিকেশন রান করব যেটা কিনা হচ্ছে আমার পিএইচপির কোন একটা ফ্রেমওয়ার্কে চলছে। তো তাহলে আমি পিএইচপি অ্যাপ্লিকেশন ইনস্টল করা কোনো একটা সার্ভারে আমি ভিতরে আমি রান সেটাকে আমি হায়ার করব। সেখানে আন্ডারলিং আমার ওএস নিয়ে হেডএক বা কাজ করার সুযোগ নেই, দরকারও নাই। কিন্তু আমি যে অ্যাপ্লিকেশন সার্ভার রান করছি, সেই অ্যাপ্লিকেশন সার্ভার যে প্ল্যাটফর্ম রান করছি, লাইক পিএইচপি ইনস্টল করা আছে, জাস্ট আমি অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করব এবং ডিপ্লয় করে অটোমেটিক সেখানে রান করা শুরু করে দিব। এই জিনিসটা যারা আমরা এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা আছি, তাদের আমরা অনেক সময় এটাকে একটা মানে মানে ফেস করি। সেটা হচ্ছে যে অনলাইনে শেয়ার হোস্টিং কিনলে আমরা জাস্ট আপলোড করে দিলে ওয়েব সাইট চলা শুরু করে যায়, আমাকে আলাদা করে পিএইচপি বা এই লেভেলের কোন একটা সফটওয়্যার চালানোর প্রয়োজন পড়ে না। নেক্সট হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হচ্ছে সংক্ষেপে সাস বলে। এই সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অলরেডি তারা যে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা আমাদের তো ওই যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসে ইনস্টল করা লাগছিল বা ডিপ্লয় করা লাগছিল, সেটা এখানে কোনো কিছু করা লাগবে না। এখানে ডিরেক্টলি আমরা এই সার্ভিস গুলাকে আসলে আমরা ব্যবহার করতে পারি। তাদের অলরেডি সফটওয়্যার দেওয়াই আছে, আমরা জাস্ট রিমোট কানেকশন দিয়ে সেখানে অ্যাক্সেস নিয়ে আমরা সেটাকে কাজ করতে পারবো। আমাদের এই সফটওয়্যার এজ এ সার্ভিসের কমন এক্সাম্পল হচ্ছে গুগল শিট বা গুগল ডক বা গুগল স্লাইড, যেখানে কিন্তু আমাকে মাইক্রোসফট অফিস ইনস্টল করলে গুগল মাইক্রোসফট কি বলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই সফটওয়্যার গুলোকে আমি ব্যবহার করতাম এই আমার কাজগুলো করার জন্য। কিন্তু গুগলের এই বিষয়টা কিন্তু আমাকে ইনস্টল করা লাগে না, এবং না করে আমি সেটাকে কি করতে পারি, আমি সেটাকে আমার ব্রাউজারের মাধ্যমে গুগলের ক্লাউড সার্ভিসে অ্যাক্সেস নিয়ে সেখান থেকে আমি ডিরেক্টলি কোনো একটা যদি গুগল ডকে গিয়ে কোনো কিছু লিখতে পারি, মাইক্রোসফট এক্সেল এর মতো সেখানে গুগল শিট দেওয়া আছে সেখানে কাজ করতে পারি, এবং লাস্টলি হচ্ছে কি যে আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেভাবে দেওয়া আছে সেটাকে আমি গুগল স্লাইডস হিসেবে আমি সেটাকে কাজ করতে পারি। আমার সমস্ত যে স্লাইড গুলো থাকে সে মোস্ট অফ দ্য স্লাইড গুলো হচ্ছে আমার গুগল, মোস্ট অফ দেমই বলতে কি অল অফ দেমই বলা যায়, সবগুলাই আসলে হচ্ছে গুগল স্লাইড দিয়ে আমার ডেভেলপ করা। এবং আমার মেইন রিজন হচ্ছে এটাই যে এটা হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, অর্থাৎ আমি আমার বাসায় বসে আমি যদি কাজ করে এসে বাকি কাজটা অফিসে এসে সারতে চাই, অথবা অফিসের কাজটা করে এসে বাকি কাজটা হইতেছে বাসায় সারতে চাই, তাহলে আমাকে কিন্তু আলাদা করে পেন ড্রাইভে নেওয়ার দরকার পড়ে না। এই জিনিসটা আমার গুগলের ড্রাইভের বা গুগলের ক্লাউডেই থাকে। বাসায় গিয়ে আমি ক্লাউডে লগ ইন করে দিলেই আমি আমার ঠিক সেম গুগল ডাটা আমি পেয়ে যাই। তো এক্সাম্পল গুলাকে জিনিসটা মনে হয় বুঝতে পারলাম। আসলে আমাদের এই অ্যাজ আ সার্ভিস হিসাবে যে 3 রকমের আছে সেটা বিজনেস মডেল হিসেবে যে 3 রকমের আছে সেটা আমি লিখে ফেললাম। তো এখন ওই যে ব্যাপারগুলোকে আমি যে কথা বলছিলাম, সে এই জিনিসগুলাকে আমরা একটু একটা ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি। বাম পাশের কলমে যেটা আছে তার নাম দেওয়া আছে অন প্রিমিসিস, অর্থাৎ আমরা যে হার্ডওয়্যারটাকে ব্যবহার করছি আমাদের সাথে থাকে, সে হার্ডওয়্যারে কি কি থাকে সেই জিনিসটা যদি আমি একটু অবজার্ভ করি, এবং সেখানে কি হয় যে প্রথমে নেটওয়ার্কিং এবং স্টোরেজ সার্ভার এই সিস্টেমগুলো একসাথে যুক্ত থাকে। এরপর থাকে ভার্চুয়ালাইজেশন, যেমন আমরা তৈরি করেছিলাম কি আমাদের ইয়াতে কি বলে ওর নাম, আমাদের এই যে কম্পিউটার হোস্ট মেশিনে আমরা কিন্তু ভিএমআই ইনস্টল করার মাধ্যমে ভার্চুয়ালাইজেশন অ্যাচিভ করেছি, এবং সেখানে গিয়ে আমরা কিন্তু কাইল লিনাক্স দিয়েছি, সেখানে গিয়ে আমরা মেটাসপ্লয়েটেবল 2 দিয়েছি। আমি কিছুদিন আগে আমি এখানে এটাতে উইন্ডোজ মেশিনে দিয়েছিলাম। তো এই অপারেটিং সিস্টেম গুলো দেওয়া, তার মধ্যে মিডলওয়্যার গুলি দেওয়া, এবং তারপর হচ্ছে রান টাইম, এবং তারপরে হচ্ছে ডেটা পরে হচ্ছে অ্যাপ্লিকেশন। এই জিনিসগুলো হচ্ছে আমার অন প্রিমিসেস, এই যে বাম পাশের গুলাকে বলছি। ডানের গুলাকে একটু খেয়াল করে দেখি, ডানের গুলোতে হচ্ছে কি যে শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল বলে ইউজুয়ালি। এটা হচ্ছে যে ওই সমস্ত এক এক ধরনের প্যাকেজ কিনলে
এক এক ধরনের বিজনেস মডেল কিনলে আমি কিন্তু তার ভিতরে ওইভাবে অ্যাক্সেস পাচ্ছি। সবার বামে দেখতে পাচ্ছি এই তিনটার ভিতরে সবার বামে দেখতে পাচ্ছি যে আমার হলুদ কিন্তু অনেক বেশি, অর্থাৎ আমার সাবস্ক্রাইবার যে ক্লাউডের ক্লায়েন্ট যারা, তারা আসলে এটাতে এতটুকু পরিমাণে অ্যাক্সেস পাচ্ছে। আর যেটা সবুজ সেটা হচ্ছে যারা ওদের ডাটা সেন্টারের ভিতরে যারা ক্লাউড নিয়ে বসে আছে, যাদের ওখানে অ্যাকচুয়াল কমিউনিটি সিস্টেমটা রাখা, সেই কমিউনিটি সিস্টেমে তাদের কাছে কি পরিমাণে অ্যাক্সেস আছে। একটা বামে খেয়াল করে দেখে আবার একটু অন প্রিমিস দেখতে পাচ্ছি সবগুলা কিন্তু হলুদ রঙের কিন্তু বক্স, তাই না? তার মানে কি হচ্ছে কি যে যারা ওই অ্যাক্সেস পায়, অ্যাক্সেস নেয়, তারা পুরোটাকে অ্যাক্সেস নেয়। আর এদিকে আমার ক্লাউড কম্পিউটিং মডেলের ভিতরে শুধুমাত্র অপারেটিং সিস্টেম পর্যন্ত আমি অ্যাক্সেস নিতে পারতেছি, সেখানে কাজ করতে পারতেছি। বাট এর নিচে যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কি আছে সেটা আমার সুযোগ নেই, এবং তার আন্ডার সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং কিভাবে চলতেছে সেগুলো আমার আসলে জানার সুযোগ নেই। সেগুলোও দায়িত্ব নিয়ে গেছে যে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। আর এরপরে নেক্সট দেখতে পাচ্ছি যে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের আমার যে প্ল্যাটফর্মটা আছে, রান টাইম আছে, লাইক আমার পিএইচপি রান টাইম বা জাভা রান টাইম, এই জিনিসগুলোকে আমি ইনস্টল করে নিয়ে আমি কি করতে পারবো, ডিরেক্টলি অ্যাপ্লিকেশন গুলাকে আমি আমার ওই সার্ভে চালাতে পারবো। সেখানে ডেটা এবং অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের যে বিষয়টা, এই দুইটা জিনিস হচ্ছে আমরা আমাদের মতো করে ইনস্টল করতে পারবো বা আমাদের মতো করে আমরা কাজ করতে পারবো। বাট আদার্স যে আন্ডারলিং যে টেকনোলজি গুলো আছে সেইগুলোর উপরে আমাদের আসলে কোনো দখল নেই, সেটা শুধুমাত্র ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা আছে তারাই একমাত্র এটাকে নিয়ে কাজ করতে পারবে। তো 4 নাম্বার হচ্ছে, বা 4 নাম্বার বলতে একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার সার্ভিস। তো সফটওয়্যার সার্ভিস হচ্ছে কি যে সেখানে আমি দেখতে পাচ্ছি পুরোটাই আমার নীল করা, সরি সবুজ করা। তো সেখানে এই পুরোটাকে অর্থ হচ্ছে যে কোনো কিছু আমি অ্যাক্সেস করতে পারবো না, শুধুমাত্র সার্ভিসটাকে নিতে পারবো। ফর এক্সাম্পল আমি বলেছিলাম কি যে ক্লাউড, সরি, গুগল শিট। তো গুগল শিটে আমি কিন্তু বা গুগল স্লাইডসে আমি কিন্তু আমি যা ইচ্ছা সেটা আমি করতে পারবো, সার্ভিসে ব্যবহার করতে পারবো, কিন্তু আমি কখনোই কিন্তু গুগল স্লাইডের যে সার্ভার অ্যাপ্লিকেশন সেটাকে আনইনস্টল করে আমি এটাকে ডিইনস্টল করতে পারবো না। হুম। তো এটা হচ্ছে আমাদের ক্লাউডের শেয়ার রিসোর্স মডেল। কতটুকু অংশ আসলে সাবস্ক্রাইবার আছে, কতটুকু অংশ সার্ভিস প্রোভাইডার আছে, সেই জিনিসটা আমরা বুঝে নিলাম। এর পরের যে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ক্লাউডের ডিপ্লয়মেন্ট মডেল হিসেবে কত রকমের ক্লাউড আছে। সো ডিপ্লয়মেন্ট মডেল হিসেবে ক্লাউডে আসলে আসলে 3 রকমের আছে। মানে ক্লাউড যে ডেভেলপ করা হয়, ক্লাউডকে এক জায়গা থেকে সুন্দর করে তৈরি করে পুরো পূর্ণাঙ্গ ক্লাউডটা রূপ দেওয়া হয়, এরকম যে বিষয়টা, এখানে 4 রকমের ক্লাউড আছে। প্রথমে যে ক্লাউড যেটা সেটা হচ্ছে কি আমাদের পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড হচ্ছে যে আমাদের AWS এলাস্টিক ক্লাউড কম্পিউটিং, গুগল অ্যাপ ইঞ্জিন, হ্যাঁ, উইন্ডোজ আজুর, এরকম বড় বড় যে ক্লাউড কোম্পানিগুলো আছে যারা ডিরেক্টলি আমাদের আসলে আইটি রিসোর্স আমাদেরকে প্রোভাইড করে, সেগুলোকে ইউজুয়ালি বলা হয় হচ্ছে পাবলিক ক্লাউড। সেখানে তারা সর্বসাধারণকে যে কেউ সেখানে তাদের সার্ভিস নিতে পারে, এবং সেই সার্ভিস তারা নিয়ে তারা তাদের মতো করে সেটাকে ব্যবহার করতে পারে। পরে হচ্ছে প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউডটা আসলে বিল্ড করা হয় হচ্ছে কোনো একটা অফিস এনভায়রনমেন্টের ভিতরে, এবং সেখানে আলাদা করে ডাটা সেন্টার রাখা হয়, এবং সেই ডাটা সেন্টারের অ্যাক্সেস শুধুমাত্র কোনো পার্টিকুলার কম্পিউটার থাকে, যারা যেখান থেকে ইনফরমেশন গুলি ক্লাউডে এসে প্রসেস করানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এটা ইউজুয়ালি হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কে থাকে। এটা পাবলিক সবার জন্য না, এটা কোনো একটা পার্টিকুলার কোনো একটা পার্সন কিংবা কোনো একটা কোম্পানি তাদের সাথে কমিউনিকেট করে তারা এরকম সিলেক্টিভ পিপলদের সাথে তারা কানেকশন নিয়ে রাখে। তো এটা হচ্ছে আমার পাবলিক ক্লাউড। আর আরেকটা আছে কমিউনিটি ক্লাউড। কমিউনিটি ক্লাউড ব্যাপারটা হচ্ছে যে মাল্টি টেনেন্ট ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, অর্থাৎ যে ব্যাপারটা এরকম যে আমি করছি, কি বলে, আমি একলা বসে একটা ক্লাউড চালাবো না, আমার ক্লাউড চালানোর জন্য মাল্টিপল লোকেশন লাগছে, অনেক বেশি খরচ হচ্ছে। তো আপনি চাইলে জিনিস হচ্ছে কি যে একটা দেশের মনে করেন বা একটা এলাকার জন্য একজন ক্লাউড তৈরি করে রাখছে, অন্য এলাকার জন্য আর একটা ডাটা সেন্টার তৈরি করে রাখছে, তৃতীয় এলাকাতে মনে করেন ডাটা সেন্টার তৈরি করে রাখছে, তারা নিজেদের মতো নিজের ডাটা সেন্টার তৈরি করে রাখছে। বাট তারা পার্ট অফ নেটওয়ার্কের মাধ্যমে তারা পার্ট অফ দা সেম ক্লাউডে হয়েছে, এবং সবাই সেখান থেকে বেনিফিট নিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কমিউনিটি বেস ক্লাউড আর কি। তো
মানে পাবলিক ক্লাউডে হচ্ছে কি যে পার্টিকুলার কোনো একটা কোম্পানি শেষ পুরো ক্লাউড সিস্টেমকে আসলে ম্যানেজ করে, বাট কমিউনিটি বেস ক্লাউড গুলো হচ্ছে কি কোনো পার্টিকুলার কোম্পানি না, মাল্টিপল কোম্পানি তারা পুরো ক্লাউড সিস্টেমকে তারা ম্যানেজ করে। এবং অনেক ক্ষেত্রে এগুলা হচ্ছে আপনার ওই যে ডোনার হিসেবে থাকে আর কি, লাইক কোনো কেউ যদি ইনভেস্ট করে তাহলে তারা সেটাকে নিয়ে কাজ করতে পারে, আদারওয়াইজ তারা ফ্রি সার্ভিস দিয়ে থাকে সবসময়, ডিপেন্ড করতেছে এটা। বাট মোস্ট অফ দেম ক্লাউড আসলে ফ্রি না, তারা কোনো না কোনো পলিসির মাধ্যমে তারা সার্ভিসটাকে প্রমোট করতেছে এই। আর হাইব্রিড ক্লাউড হচ্ছে কি, হাইব্রিড ক্লাউড হলো যে কমিউনিটি বেস ক্লাউড, পাবলিক ক্লাউড এবং প্রাইভেট ক্লাউড সমস্ত ক্লাউড মিলে একটা হাইব্রিড একটা ক্লাউড তৈরি হয়, যেটা ডিপ্লয়মেন্ট মডেল বা স্ট্রাকচারটা এরকম থাকে যে এরকমও হইতে পারে যে একটা কম্পিউটার অন প্রিমিসিস সেখানে ক্লাউড বসানো হয়েছে, সেখানে যে পরিমাণ তার কম্পিউশনাল ক্ষমতা, ধারণ ক্ষমতা, তার থেকে সেটা বের হয়ে গেছে অনেক বেশি, এখন তার চাপ বেড়েছে রিকোয়েস্ট প্রসেস করার জন্য। তো সে চাইলে আরেকটা ক্লাউড সিস্টেমের সাথে সে কমিউনিকেট করতে পারবে, এবং করার পরে ওই ক্লাউড সিস্টেমের সাথে এই ক্লাউড সিস্টেমের যে ওনার তাদের মধ্যে একটা চুক্তি হবে, এবং এই চুক্তিতে তারা আসলে আহ জিনিসটা হচ্ছে এরকম আহ যে ওইখানে যখনই আমার ইয়াটা বেড়ে যাচ্ছে, আমার যখনই তার আমার কি বলে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইক আপনার অন প্রিমিসিসে মনে করেন যে পরিমাণ ডিমান্ড বাড়ছে, তো ওর যদি ক্যাপাবিলিটি এক্সিড হয়ে যায়, তখন যে কোনো একটা পাবলিক ক্লাউড, কোনো একটা পাবলিক ক্লাউডে সেইটা ট্রাফিকটাকে ফরওয়ার্ড করা হবে, প্রসেসিং পাওয়ারটাকে সেখানে ফরওয়ার্ড করা হবে। এইভাবে পাবলিক এবং প্রাইভেট একসাথে মিলিয়ে মিলিয়ে যে অপারেশন রানিং হয় সেটা হচ্ছে আমার হাইব্রিড ক্লাউড। তো এটা হচ্ছে কি আমার ক্লাউডের ডিপ্লয়মেন্ট মডেল হিসেবে আসলে ক্লাউডের কত রকমের সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করলাম। আচ্ছা, নেক্সট যেটা অ্যাক্টরস অফ ক্লাউড কম্পিউটিং, এটা শুরু করার আগে আমি একটু 2 মিনিট একটা ব্রেক নিয়ে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে অ্যাক্টরস অফ ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা ঘটার জন্য কয় রকমের লোকজন প্রয়োজন হয়, কারা আসলে এটার উপর ইফেক্ট ফেলে, সেই উপর ভিত্তি করে আমরা 5টা পয়েন্ট আমরা দেখবো। প্রথম পয়েন্ট হচ্ছে কি যে ক্লাউড কনজিউমার, যারা আসলে ক্লাউড কম্পিউটিং কে কি বলে কনজিউম করে, সাবস্ক্রাইবার, কাস্টমার। আর যারা আর একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ক্লাউড প্রোভাইডার, যারা ক্লাউড সার্ভিস কে প্রোভাইড করে, অর্থাৎ ক্লাউড সার্ভিসটা দেয়। যেমন গুগল আছে, অ্যামাজন আছে, হ্যাঁ, কিংবা হচ্ছে মাইক্রোসফট আজুর আছে, এরা হচ্ছে ক্লাউড সার্ভিসটা দেয়। থার্ড হচ্ছে ক্লাউড ক্যারিয়ার, ক্লাউড ক্যারিয়ার হচ্ছে যারা আসলে ক্লাউড সার্ভিসটা বহন করে নিয়েছে, মানে কাইন্ড লাইক নেটওয়ার্ক প্রোভাইডার, যারা যারা আপনাকে ওই নেটওয়ার্কের কমিউনিকেশনটা দেওয়ার জন্য আসলে ইয়াটা করে, কাজ করে থাকে। ক্লাউডের জন্য স্পেশালি আলাদা করে নেটওয়ার্ক সিস্টেমটা করা হয় যাতে ফাস্টার ডেলিভারি হয় আর কি, এবং এটার জন্য তারা ভালো চার্জিং করে, তাদেরকে ক্লাউড কম্পিউটিং থেকে চার্জিং করে। আর এরপরে হচ্ছে ক্লাউড অডিটর, যারা আসলে ক্লাউড সিস্টেমটাকে চেক করে দেখে যে আসলে এটা ক্লাউড কিনা, বা ওটার যে রকমের সিস্টেম গুলা থাকা দরকার, বোথ বিজনেস মডেল, সিকিউরিটি মডেল, হ্যাঁ, কিংবা হচ্ছে আদার্স আইটি মডেল, যেগুলো যা যা দরকার হয় আর কি, সেগুলোকে তারা চেক করে দেখে। এবং লাস্ট হচ্ছে ক্লাউড ব্রোকার, যারা ওই ক্লাউড সার্ভিস যারা প্রোভাইড করতেছে তাদের হয়ে, যারা সাধারণ মানুষের কাছে বা পোটেনশিয়াল কাস্টমার বা কনজিউমারদের কাছে তারা মার্কেটিং করে এবং সেটাকে তারা সেল করার ব্যবস্থা করে। এগুলো হচ্ছে আমাদের ক্লাউডের অ্যাক্টর। তো এখন আমি একটু দেখি যে পপুলার বেশ কিছু ক্লাউড সার্ভিস প্রোভাইডারের নাম এখানে আছে। আমি 1 নম্বরে দিয়ে রাখছি হচ্ছে AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যামাজন কোম্পানির ক্লাউড এটা। এরপরে আছে GCP আছে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। এরপরে আছে হচ্ছে আজুর, এটা হচ্ছে মাইক্রোসফটের ক্লাউড। তো এছাড়াও কিন্তু আরো অনেক রকমের কিন্তু ক্লাউড সার্ভিস প্রোভাইডার আছে যাদের আমরা ক্লাউড নিয়ে থাকি। তো আজকে আমরা এই ইয়াগুলা শেষ হয়ে গেলে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখব যে ক্লাউড গুলো আসলে কিভাবে কাজ করতেছে, মানে ছোট্ট একটা ডিপ্লয়মেন্ট দেখব, এবং সেখান থেকে আমরা কি করব সেটা আমি পরেই যাচ্ছি। তো আমি আগে শেষ করে নিই। আর এতটুকু পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর আসলে একটা ধারণা, বিষয়গুলা কি।
বাট আমাদের সাথে ক্লাউডের রিলেশনটা কোথায়, সেটা হচ্ছে এর পরের অংশ, সেটা হচ্ছে ক্লাউড সিকিউরিটি থ্রেট। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কি কি সিকিউরিটি কম্প্রোমাইজ হতে পারে বা কিভাবে সেটাকে ব্যবহার করা যেতে পারে সিকিউরিটি কম্প্রোমাইজ করার জন্য, কোন কোন পয়েন্টে একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডারকে আসলে নজরদারি রাখতে হয় যে তার ক্লাউড সিস্টেম দিয়ে সেখানে কোনো কাজ হচ্ছে কিনা। এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে আমাদের ক্লাউডের উপরে আর কি। সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি ক্লাউড সিকিউরিটি থ্রেট গুলো অনেকগুলো আছে এখানে, কেবল তো শুরু হলো। তো সর্বপ্রথম যে থ্রেটটা সেটা হচ্ছে ডাটা ব্রিচ বা ডাটা লস। অর্থাৎ যারা হচ্ছে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে তাদেরকে অবশ্যই এনশিওর করতে হয় যে তাদের ডাটা কোনো অবস্থা যেন মুছে না যায়, ডাটা লস না হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনারা আপনাদের এই যে যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেগুলো হয়তো বা কোনো একটা লিস্টে লিংক করে বা কোনো জায়গায় ডাউনলোড করে হয়তো রেখে দিচ্ছেন। এখন এটাকে আপনি একটা গুগল ড্রাইভে আপ করে রাখলেন। এখন আপ করে রাখার পরে হুট করে 10-12 দিন পর গিয়ে দেখলেন যে গুগল ড্রাইভার এটা আর নাই। তো এখন কই গেছে কেউ বলতে পারে না, গুগল ড্রাইভ বলতে পারে না। তাহলে কিন্তু গুগল ড্রাইভের কিন্তু বিজনেস কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনি কিন্তু আর গুগলে থাকবেন না। কেন? কারণ আপনি জানতে পারলেন যে গুগল এখন আর আগের মতো রিলায়েবল না বা গুগল রিলায়েবল না। তো এটা একটা অবশ্যই মেক শিওর করতে হবে যে অবশ্যই ডাটাগুলো যেন থাকে। হ্যাঁ। তো নেক্সট হচ্ছে কি যে এনক্রিপশন কিজ আর লস্ট, মিসপ্লেস অর স্টোলেন। সেটা হচ্ছে কি যে ডাটা যে রাখা হয় সেটা কিন্তু প্লেন টেক্সটে রাখা হয় না, অবশ্যই সেটা কিন্তু এনক্রিপ্টেড করে রাখা হয়। আমরা কিন্তু এনক্রিপশন দেখছি কয়েকদিন আগে। তো এনক্রিপ্ট করে রাখা হয়। তো এই যে এনক্রিপ্ট করে রাখা হয় এইটার এই যে যে চাবিগুলা, যে সিক্রেট কি গুলা আছে বা হয়তো বা পাবলিক প্রাইভেট কি আছে, সেই চাবি যেন হারিয়ে না যায়। হ্যাঁ, বা সেই চাবি যেন মিসপ্লেস না হয়ে যায় বা কোনোভাবে যেন সেটাকে নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, সেটাকে অবশ্যই কিন্তু মানে চুরি না হয়ে যায়, সেটাকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে ইলিগাল অ্যাক্সেস টু দ্য ডাটা। ডাটা ক্লাউডে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে ইমপ্রপার অথেন্টিকেশনের জন্য বা অথরাইজেশনের জন্য বা অ্যাক্সেস কন্ট্রোলের জন্য কিন্তু দেখা যাচ্ছে কি হলো যে একজনের ডাটা আরেকজনকে দেখে ফেললো। এই ব্যাপারটাও কিন্তু নজরদারিতে রাখতে হবে। এবং লাস্ট হচ্ছে কি যে মিস ইউজ অফ ডাটা, হ্যাঁ, বাই ক্লাউড সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আপনি একটা ডাটা গুগলে রাখছেন, গুগল অবশ্যই কিন্তু আপনার ডাটা পড়ে সেই ডাটা থেকে সে কোনো ইনফরমেশন সে নিবে না, আপনার ডাটা সে চার্জ করবে না, তার কাছে আপনার ডাটা সুন্দর করে সুরক্ষা করে রেখে দিবেন। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু এনশিওর করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাবিউজ এবং নেফারিয়াস ইউজ অফ ক্লাউড সার্ভিসেস। যে ক্লাউড সার্ভিস ব্যবহার করে মানে অন্য কোনো কাজ করা বা খারাপ কোনো কাজ করা, এই বিষয়গুলো কিন্তু মানে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে যদি কোনো ক্লাউড সার্ভিস যদি এরকম ঘটে যে সেটা দিয়ে অন্যান্য রকমের কোনো খারাপ কাজ বা বাজে কাজ সাথে সাথে ইনভলভমেন্ট আছে, তাহলে কিন্তু ওই ক্লাউড কম্পিউটার বা ওই ক্লাউড সার্ভিস প্রোভাইডার কোম্পানির কিন্তু রেপুটেশন নষ্ট হয় এবং তারা ফিউচার সেল থেকে কিন্তু তারা পিছিয়ে থাকে। তো কিরকম জিনিস হইতে পারে, বিভিন্ন রকমের অ্যাটাক সেখান থেকে আসতে পারে। আমরা এরকম অবশ্য দেখবো কিভাবে ক্লাউড সার্ভিস ব্যবহার করে অ্যাটাক দেওয়া সম্ভব। বাট সেগুলোকে আমরা দেখি প্রথমত হচ্ছে কি পাসওয়ার্ড এবং কি ক্র্যাকিং। আমরা পাসওয়ার্ড ক্র্যাকিং এ দেখেছিলাম যে আমরা কোন একটা পাসওয়ার্ড ক্র্যাক করতে গেলে আমাদের একটা বড় ওয়ার্ড লিস্ট নিয়ে বসতে হয়। সেই ওয়ার্ড লিস্ট তৈরি করতে গেলে কিন্তু 2 জিবি ডাটা লাগে, সরি 2 জিবি স্টোরেজ লাগে। এখন আমরা কি করলাম, আমরা আসলেই এরকম 2 জিবি বলতে, সরি 2 টেরাবাইট। সো আমরা আসলে এরকম 2 টেরাবাইট আমরা ওয়ার্ড লিস্ট তৈরি করব। তো 2 টেরাবাইট ওয়ার্ড লিস্ট তৈরি করতে 2 টেরাবাইটের হার্ড ডিস্ক তো আমার লাগবে, যেটা কিনা আমার কম্পিউটারে নাই। তাহলে আমি এই 2 টেরাবাইট হার্ড ডিস্ক আমি ক্লাউডের থেকে আমি কিনে নিয়ে আমি সেখানে আমি এটাকে বসাই দিলাম এবং ক্লাউডের প্রসেসিং পাওয়ার আমি লাগাই দিলাম আমার ওই পাসওয়ার্ডটাকে ক্র্যাক করার জন্য। এটা কিন্তু অবশ্যই কিন্তু সম্ভব না। মানে এটা অবশ্যই কিন্তু করা বা ঠিক না। এটাকে ক্লাউড কোম্পানির এদের উপর নজর রাখতে হবে। এরপরে আছে হচ্ছে যে বিল্ডিং রেইনবো টেবিল তৈরি করতে হয়, ওই যে হ্যাশ ক্র্যাকিং করার জন্য আমরা এনক্রিপশন দেখছিলাম। তারপরে ক্যাপচা সলভিং ফ্রেম থাকে। হ্যাঁ, তারপর বিভিন্ন রকমের ডাইনামিক অ্যাটাক পয়েন্ট থাকে। হ্যাঁ, তারপর এক্সপ্লয়েট, যে এক্সপ্লয়েট গুলা আছে লাইক আমরা যে মেলিশিয়াস ওয়েবসাইট কিন্তু আমরা দেখছিলাম। হ্যাঁ, যে ক্রস সাইট স্ক্রিপ্টিং করার সময় এরকম টাইপের ক্রস সাইট স্ক্রিপ্টিং করার জন্য আমি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ক্লাউড সার্ভিস ভাড়া করে নিয়ে আমি সেখানে ম্যালিশিয়াস স্ক্রিপ্ট বসাই দিলাম, ম্যালিশিয়াস ওয়েবসাইট বসাই দিলাম সেখানে। হ্যাঁ, এবং এই যে আরো আছে যে হোস্টিং ম্যালিশিয়াস ডেটা, এমন কিছু খারাপ ডেটা আছে যেগুলো আসলে রাখাটা উচিত না বা পাবলিকলি পাওয়া উচিত না।
এরকম ডাটা দেখাচ্ছে ক্লাউড কম্পিউটিং এ রাখা দিল। এবং আরো আছে বটনেট, কমান্ডার কন্ট্রোল বা ডিডস অ্যাটাক দেওয়ার জন্য। অর্থাৎ আমরা ডস অ্যাটাকের সময় আমরা দেখছি যে আমরা যে মেইন যে কনসেপ্ট যেটা থাকে যে অ্যাটাকারের কাছে এনাফ মেশিন থাকে না, সে একটা বটনেট সার্ভার তৈরি করে সে হিউজ পরিমাণ 10-12টা সে কম্পিউটার নিয়ে একবারে সে ডাউন করার জন্য রিকোয়েস্ট পাঠাইলো। এখন ক্লাউড সিস্টেমে তো যখন দরকার তখনই আমি আসলে এরকম কম্পিউটার তৈরি করতে পারি। তাহলে কিন্তু আমার কোনো সিস্টেমকে আগে থেকে কম্প্রোমাইজ রাখা দরকার পড়লো না। তো সেদিকেও কিন্তু নজর রাখতে হবে, এরকম মিস ইউজ যেন না হয়, নেফারিয়াস ইউজ না হয় সেটাকেও কিন্তু নজর রাখতে হবে। এরপরে হচ্ছে কি যে ইনসিকিউর ইন্টারফেসেস এবং এপিআই। সেটা হচ্ছে যে এই ক্লাউড ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ইউজার পলিসি আছে, সেই ইউজার পলিসি যেন আসলে মানে মিস ইউজ না হয় কিংবা লিকেজ না হয়ে যায়। সেখানকার ইউজারের ক্রিডেনশিয়াল আছে, সেই ক্রিডেনশিয়াল গুলো যেন লিকেজ না হয়ে যায়। ইনফ্যাক্ট হচ্ছে কি যে যদি ডাটা লগিং এবং মনিটরিং যে সিস্টেম গুলি আছে সেটা যেন আবার ব্রিচ না হয়ে যায়। ইনফ্যাক্ট যে এপিআই যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সির উপর যেন কোনো প্রবলেম না আসে। হ্যাঁ, পাসওয়ার্ড ব্যবহার করা মানে একই পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করা বা একই টোকেন আবার ব্যবহার করা, হ্যাঁ, পোর ইনপুট ভ্যালিডেশন ডাটা, এই জিনিসগুলো কিন্তু এই এপিআই তে আমাদের আসলে মানে খেয়াল রাখতে হবে। তো এরপরে নেক্সট যেগুলো আছে সেটা হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট ডিউ ডিলিজেন্স। সেটা হচ্ছে কি যে ইগনোরেন্স অফ ক্লাউড সার্ভিস প্রোভাইডার cloud environment poses risks to operational responsibilities such as security, encryption, incident response এবং other issues such as contractual issue, design এবং architectural issue। অর্থাৎ যে সার্ভিসটাকে সে আসলে তারা ডিজাইন করছে সেই সার্ভিসটা আসলে এমনভাবে ডিজাইন করা যাতে পরবর্তীতে সেটাকে যদি বলে যে আউট কি বলে আহ, যতটুকু রিসোর্স সেখানে প্রোভাইড করতে পারার কথা, হ্যাঁ, অন ডিমান্ড হিসেবে ততটুকু প্রোভাইড করতে না পেরে হঠাৎ করে দেখা যাচ্ছে বলে দিল যে না আমার কাছে রিসোর্স আর নাই, নতুন করে রিসোর্স লাগবে, বা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আসলে যে পরিমাণ নেটওয়ার্ক পাওয়ার কথা সেই পরিমাণ নেটওয়ার্ক সে পাচ্ছে না, সেটা ব্যান্ডউইথ কনজিউম হয়ে যাচ্ছে নিজেদের কাজের জন্য। এরকম ভুলভাল ডিজাইন কিন্তু করা যাবে না। তো এরপরে হচ্ছে কি শেয়ার্ড টেকনোলজি ইস্যু। সেটা হচ্ছে কি যে মোস্ট ক্লাউডের যে আন্ডারলাইন কম্পোনেন্ট আছে সেগুলো ইনফ্রাস্ট্রাকচারে কি সিপিইউ কেস থাকে, সিপিইউ জিপিইউ কেস থাকে। তো যদি ব্যাপারটা এরকম হয় যে না, যে আমার যেটা যদি আমার নর্মালি ক্লাউডের এনভায়রনমেন্ট থেকে যদি সেটা লাইক যেটা যারা কনজিউমার সেই এন্ড থেকে সে যদি এটাকে অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি যে কোনো একটা প্রবলেম অ্যাটাকার কিন্তু সেখান থেকে কোনো একটা ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করে সে আরেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু দেখা যাচ্ছে কি সে ইয়া করতে পারলো। কথার কথা যে ক্লাউডের একটা সিস্টেম আছে সেখানে শেয়ার্ড ডাটাবেস সিস্টেম সে দেয়, একই ডাটাবেস সে ভিতরে সার্ভার চলতেছে এবং সেটাকে সে মাল্টিপল ওয়েব অ্যাপ্লিকেশনের সাবস্ক্রাইবাররা থাকে সেটা সেখানে সাবস্ক্রাইব করে সেম ডাটাবেস বা সেম ডাটাবেস সিস্টেম ব্যবহার করে তারা তাদের ওয়েব অ্যাপ্লিকেশনকে রান করতেছে। এখন ওর ভিতরে যদি কোনো ভালনারেবিলিটি থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে কি যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা যে ডাটাবেস ব্যবহার করছে সেটাকে এক্সপ্লয়েট করে অন্য ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটার ইনফরমেশন ওখান থেকে বের করে নিয়ে আসলো, সেটা কিন্তু হওয়ার একটা চান্স আছে, এটাও কিন্তু নজর রাখতে হবে। এবং পরবর্তী হচ্ছে কি যে আননোন রিস্ক প্রোফাইল, যে client organizations are unable to get a clear picture of internal security procedures, security compliance, configuration, hardening, patching, auditing, login, etc. So basically হচ্ছে কি যে আহ অবশ্যই কিন্তু যারা হচ্ছে ক্লায়েন্ট অর্থাৎ ওখানে সার্ভিসটা নিচ্ছে তাদের অবশ্যই কিন্তু জানতে পারা উচিত হবে না যে কোন রকমের হার্ডওয়্যার বা সফটওয়্যার সেখানে লাগানো অ্যাকচুয়ালি ব্যাক এন্ডে বা ভার্চুয়ালাইজেশনের নিচের এন্ডে। হ্যাঁ, কারণ একটু আগে আমি বলেছিলাম যে ভার্চুয়ালাইজেশন পর্যন্ত হইতেছে আমার ক্লায়েন্ট কি বলি সার্ভিস প্রোভাইডার এন্ডে থাকে এবং এটার পরে যে অপারেটিং সিস্টেম আছে সেই এন্ড থেকে হচ্ছে আমার ক্লায়েন্টের আন্ডারে থাকে। তো এখন এই হাইপারভাইজার সে কোনটা ব্যবহার করতেছে সেটাও আমার জানতে পারা উচিত না, সেটা ভিএমওয়্যার না ভার্চুয়াল বক্স না ইএসএক্সআই, কোনটা আসলে ব্যবহার করা হচ্ছে সেই জিনিসটা আসলে আমার জানতে পারা উচিত না, বা কোনো ক্লায়েন্ট কোম্পানি সেটাকে তারা জানতে পারবে না। কিংবা আমি কোন কোম্পানির র্যাম ব্যবহার করতেছি, কোন কোম্পানির হার্ড ডিস্ক ব্যবহার করতেছি, এই জিনিসগুলোও আসলে সে জানতে পারবে না, এটাকে এনশিওর রাখতে হবে। এরপর হচ্ছে আনসিঙ্ক্রোনাইজড সিস্টেম ক্লক,
অর্থাৎ হচ্ছে কি যে কোন একটা ক্লাউড সিস্টেমে বা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে যদি সবাইকে আসলে একই নেটওয়ার্কের টাইম জোনে থাকতে হয়, একই নেটওয়ার্কে থাকতে হয়, তো সরি একই টাইমে থাকতে হয়, কারণ সেম টাইমে না থাকলে লগিং নিয়ে অনেক ঝামেলা হয়, ইনফ্যাক্ট অনেক সার্ভিস ঠিক মতো রান হয় না। তো মেক শিওর করতে হবে যে সবাই যেন একই আসলে ইয়ের আন্ডারে থাকে, একই টাইমের আন্ডারে থাকে, সবার সময়ের ঘড়িটা যেন একই সাথে সিনক্রোনাইজড হয় আর কি। তো কই চলে গেল? তো এর পরের যে ইয়াটা সেটা হচ্ছে কি যে ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন এবং প্ল্যানিং, শর্টেজ অফ কম্পিউটার রিসোর্স and pooling network can result in unacceptable network latency or an inability to meet agreed service level। ঠিক সেম যেটা মেনশন করেছিলাম যে যদি হঠাৎ করে রিসোর্স যদি শেষ হয়ে যায় এমন ভাবে ডিজাইন করার জন্য, তাহলে কিন্তু ঝামেলা হইতে পারে। কনফ্লিক্ট বিটুইন ক্লায়েন্ট হ্যান্ডলিং প্রসিডিউর এবং ক্লাউড এনভায়রনমেন্ট, অর্থাৎ ক্লাউডটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আমি যদি আমার ক্লায়েন্ট এন্ডে এসে যদি আমি কোনো একটা সিকিউরিটি সিস্টেম আমি ইমপ্লিমেন্ট করি বা আমি যদি কোনো একটা সার্ভিসকে ব্লক করি, এখন সেটা আমার এখানে ব্লক করার জন্য সেটা হার্ডওয়্যার লেভেলে গিয়েও সেটা ব্লক হয়ে গেল, এবং ব্লক হয়ে যাওয়ার জন্য ওইটা ব্যবহার করতেছে অন্য আদার্স যে ক্লায়েন্ট যারা আছে তাদের উপরে গিয়ে ইফেক্ট পড়ে গেল, এরকম টাইপের কোনো কিছু করা যাবে না। অথবা এমন ঘটলো যে আমার এখানে সিস্টেম আমি এমন ভাবে ডিজাইন করছি, সেই ডিজাইন করার জন্য নর্মাল যে ক্লাউড যে যারা ব্যবহার করতেছে, মানে ক্লাউড সার্ভিসের পার্সপেক্টিভে বলতেছি, ব্যবহার করতেছে, তো তাদের ওখান থেকে কোনো একটা সার্ভিস ব্লক হয়ে গেলো। কথার কথা যে আমি একটা ওয়েব সার্ভিস চালাচ্ছি, আমার অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বারে হয়তো বা কাস্টমাইজ পোর্ট চলতেছে প্রায় 43 83, কথার কথা 4883 নাম্বার পোর্টে হচ্ছে আমার কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভিস চলতেছে। এখন ওখানকার যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার সে আবার করলো কি এই টাইপের যত এমন একটা সিকিউরিটি পলিসি ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করলো যে এই পোর্ট দিয়ে কোনো কমিউনিকেশন হইলে সেটাকে ব্লক করে দিবে। এরকম কোনো কিছু কিন্তু সেখানে ইমপ্লিমেন্ট করা যাবে না, হ্যাঁ, যে দুইয়ের মধ্যে যেন কনফ্লিক্ট তৈরি হয়। তো পরবর্তী হচ্ছে কি যে লস অফ অপারেশন এবং সিকিউরিটি লগস, এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যে আমরা ওই ক্লাউড এনভায়রনমেন্টে আসলে কি হচ্ছে, কি সিকিউরিটি গুলা কাজ হচ্ছে বা কোনো অপারেশন হচ্ছে কিনা, প্রত্যেকটা যে লগ, সে লগ গুলো যাতে হারিয়ে গেল, তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হতে পারে আর কি। এরপরে হচ্ছে কি মেলিশিয়াস ইনসাইডার। একটা মিনিট হোল্ড করি। আচ্ছা, নেক্সট হচ্ছে মেলিশিয়াস ইনসাইডার। মেলিশিয়াস ইনসাইডার হচ্ছে যে দেখা যাচ্ছে ক্লাউড কোম্পানির ভিতরে এমন কোন পার্সন আছে যে তার বসের প্রতি সন্তুষ্ট না, হ্যাঁ, কিংবা তার ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে সে সন্তুষ্ট না, এবং সন্তুষ্ট না হওয়ার জন্য সে তার সিস্টেমে একটা ক্ষতি করার উদ্দেশ্যে বা কোম্পানির ক্ষতি হইলে এমন একটা সে করে কোম্পানিকে শিক্ষা দিবে, সেই কাজটা করার জন্য দেখা যাচ্ছে কি যে সে এমন একটা কাজ ঘটাইলো যেটার কারণে ক্লাউডের একটা বিজনেস সিস্টেম অনেক বড় একটা লস আসতে পারে। তো এরপরে হচ্ছে একদম লাস্ট কয়েকটা পয়েন্ট দেখবো আমরা, সেটা হচ্ছে যে ইলিগাল অ্যাক্সেস টু দ্য ক্লাউড। সেটা হচ্ছে যে প্রপার অথেন্টিকেশন না থাকার জন্য, অর্থাৎ আমার যে ক্লাউড কাস্টমার এন্ডে দেখা যাচ্ছে কি যে আমি ওয়েব ড্যাশবোর্ডের মাধ্যমে আমি পুরো ক্লাউড সিস্টেমকে কন্ট্রোল করতেছি, তার ডেমনস্ট্রেশন আমরা দেখবো এখানে আজকে। তো ওইরকম একটা সিস্টেমে আমি প্রপারলি আমি দেখাচ্ছি ইয়া করলাম না, কি বলে উইক অথেন্টিকেশন হইলো, হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশনে সে ওই বানাবিল থাকার জন্য সে একটা অ্যাক্সেস পেয়ে গেল, যেটা যার এখানে অ্যাক্সেস পাওয়ার কথা না। হ্যাঁ, একটা মিনিট হোল্ড করি। আচ্ছা, তো এরপরে হচ্ছে লস অফ বিজনেস রেপুটেশন ডিউ টু কোটেনেন্ট অ্যাক্টিভিটি।
যে আমরা হচ্ছে কি করি, দেখা যাচ্ছে কি যে যে রিসোর্স গুলা হচ্ছে আমরা ব্যবহার করতেছি, হ্যাঁ, ইয়াতে ক্লাউড সার্ভিসে, যে ক্লাউড সার্ভিস প্রোডাক্ট আমাদেরকে রিসোর্স দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কি যে বেশ কিছু ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটলো, যেটার জন্য আপনাদের রেপুটেশন চলে গেল। কথার কথা হচ্ছে কি যে আমরা ফিশিং সাইট হয়তো কেউ ইমপ্লিমেন্ট করছে সেখানে, কিংবা দেখা যাচ্ছে কি যে সেখানে কোনো ম্যালেশিয়াস কোড ইমপ্লিমেন্ট করছে, এর ফলে আইপি যাচ্ছে ব্ল্যাক লিস্টে চলে গেল। এখন এই ব্ল্যাক লিস্টে চলে গেলে পরে কিন্তু দেখা যাচ্ছে আমি সিম্পল একটা মেল সার্ভার আমি ওখানে ডিপ্লয় করলাম বা ওটাকে ছেড়ে দিছি, আমি ওই আইপি সহ সবই ছেড়ে দিছি। তারপরে অন্য কেউ একজন পার্সন সে হইতেছে এটাকে করলো আর কি, ওইখানে গিয়ে মেল সার্ভার করলো, মেল সেট আপ করলো। তো যেহেতু অলরেডি ওই আইপিটা ব্ল্যাক লিস্টেড হয়ে আছে, তো মেল সার্ভার করলে কিন্তু সেটা আমি সহজে কিন্তু মেল যাবে না। তো এই ক্ষেত্রে মানুষ আস্তে আস্তে মনে করবে যে এই ক্লাউডের আসলে মানুষজন এসে এরকম মেলিশিয়াস কাজে এদেরকে যুক্ত করে, এবং এই জন্য এদের এখানে কেনা যাবে না সার্ভিস, এদের মেল সার্ভার এখানে বসানো যাবে না। সেই ক্ষেত্রে ক্লাউডের কিন্তু বিজনেস মডেলের উপর কিন্তু ভালো একটা ইফেক্ট পড়বে। লাস্ট হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন, তো ঠিক সেম একই ভাবে, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে উইক অথেন্টিকেশন বা অথরাইজেশনের জন্য যে কোনো ভাবে দেখা যাচ্ছে যে ওই কাস্টমাররা বা থার্ড পার্টিরা দেখা যাচ্ছে কি ভিতরকার কোনো একটা হার্ডওয়্যার লেভেলের অ্যাক্সেস সে পেয়ে গেল বা কোনো কিছু সে পেয়ে গেল যেটা আসলে তার পাওয়ার কথা ছিল না। লাস্ট হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ হচ্ছে যে দেখা যাচ্ছে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, তারপর হচ্ছে ভূমিকম্প, এইসবের কারণে আমার ডাটা সেন্টারটা ধসে গেল। তো ডাটা সেন্টার যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে ডাটা তো নষ্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্লাউড সার্ভিস প্রোভাইডারদেরকে অবশ্যই কিন্তু এরকম এমন ভাবে ক্লাউড সিস্টেম ডিজাইন করতে হয়, মাল্টিপল জিও লোকেশনের ডিজাইন রাখতে হয়, যাতে এক জায়গার থেকে যদি কোনো ঝামেলা হয় তাহলে অন্য জায়গা থেকে ডাটাগুলোকে তারা ট্রান্সফার করে নিয়ে আসতে পারে। লাস্ট হচ্ছে হার্ডওয়্যার ফেইলার, অর্থাৎ এমন কোনো আসলে হার্ড ডিস্ক, প্রসেসর বা র্যাম লাগাবো না যেটা চলতে চলতে হঠাৎ করে দেখা যাচ্ছে ডাউন হয়ে গেল, বা এমন ভাবে আমাকে পুরো সিস্টেমটাকে ডিজাইন করতে হবে যাতে আমার ওই সিস্টেমে যদি আমার ফেইলিওরও হয়, তাহলে আমি যেন ইমিডিয়েটলি সেটাকে ব্যাকআপ দিতে পারি, যাতে আমাদের ক্লায়েন্টরা সেটাকে যেন টের না পায়। তো এইটা ছিল হইতেছে আমার ক্লাউড কম্পিউটিং এর বিষয়গুলা। আমাদের ইয়েতে আছে, ওই যে কি বলে, ক্লাউড কম্পিউটিং এর আমাদের সিএইচ এর মডিউলে হচ্ছে ক্লাউড কম্পিউটিং গুলো দেওয়া। তো সেজন্য এইটাকে জাস্ট করা আর কি, নিয়ে আসা, এবং সেখানেও ওই মডিউলের ভিতরেও মোস্ট অফ দেম হচ্ছে থিওরি বেস জিনিস দেওয়া আছে। আমরা সিম্পল ক্লাউড কম্পিউটিং যাদের আসলে আইডিয়া নাই, স্পেশালি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস IaaS যাদের কোনো আইডিয়া নাই, তো তাদের জন্য আমরা ছোট একটা ক্লাউড এরকম ক্লাউড কম্পিউটার সরি একটা ক্লাউড সার্ভিসে ঢুকে আমরা একটা তৈরি করব, মেশিন তৈরি করব, ভার্চুয়াল এরকম মেশিন তৈরি করব, এবং সেখানে থেকে হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব, অ্যাটাক দেওয়ার চেষ্টা করে দেখবো টুলস গুলাকে ব্যবহার করে, এবং সেখানের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে কিভাবে সেখান থেকে অ্যাটাক পয়েন্ট হিসেবে সেটাকে ব্যবহার করা যায়। তা আমি একটু সেট আপ করে নিই, সিস্টেমটা সেট আপ করে নিই, তারপর আমি আপনাদের কাছ থেকে আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আর এর ভিতরে আমার মনে হয় আপনাদের অ্যাটেন্ডেন্সটা মনে হয় নিয়ে নিলে ভালো হয়। জি, সময়ের সদ্ব্যবহার। আচ্ছা, এটা হচ্ছে আমার কি বলে যে বেশ কয়েকটা যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার কোম্পানি দেখলাম, তার ভিতরে একটা হইতেছে এটা কি AWS, অ্যামাজনের ক্লাউড সার্ভিস প্রোভাইডার কোম্পানি। তো এখানে হচ্ছে ওদের বিভিন্ন রকমের এখানে রিসোর্স আছে, আমি যে বলছিলাম যে রিসোর্স পুলিং, অনেক রকমের রিসোর্স তারা আসলে শেয়ার করে, বিভিন্ন রকমের ক্যাপাবিলিটিস তারা শেয়ার করে, সার্ভিস শেয়ার করে। ওদের ওই সফটওয়্যার সার্ভিস, প্ল্যাটফর্ম সার্ভিস, প্লাস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, সবই আসলে ওদের এখানে আছে। তো তার ভিতরে শুধুমাত্র আমি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস যেটা, হ্যাঁ, যেটা কিনা যে মানে নর্মাল যে কোনো ক্লাউডের একদম বেস লাইন আর কি, যেখান থেকে শুরু হয়, এখান থেকে আমি হচ্ছে এটা শুরু করছি। তো এখানে হচ্ছে কি আহ এই অ্যামাজনের জন্য ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের জন্য আমার যেটা লাগে সেটা হচ্ছে EC2 লাগে, ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং। সেখান থেকে আমি একটা সিস্টেমকে আমি করব আর কি, ডিপ্লয় করব। তো সেখানে আমার ড্যাশবোর্ড, গ্লোবাল ভিউ, ইনস্টেন্স আমি নেই,
নেওয়ার পরে আমি এই যে লঞ্চ ইনস্ট্যান্স একটা দিলাম। তো লঞ্চ ইনস্ট্যান্স যাওয়ার পরে আমি এইখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার এই একটা যে মেশিনটা চালাবো সেই মেশিনটা আমি নাম দিয়ে দিলাম। মনে করেন আমি নাম দিই হচ্ছে ব্যাচ ESCEH 2200, ভুল লিখছি, 2200 কি, এটা হচ্ছে আমার মেশিনের নাম। আর এটার পরে দেখতে পাচ্ছি আমি বলছিলাম যে ওয়েস্ট লেভেল থেকে শুরু করে মানে ওয়েস্ট লেভেল পর্যন্ত অ্যাক্সেস আছে। হাইপারভাইজার কি আছে এটা বলতে পারবো না, কোথাও লেখাও নাই। বাট ওয়েস্ট লেভেলটা হচ্ছে কি আমার যেখানে যে কোনো একটা আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপারেটিং সিস্টেম এখানে আমাকে ও প্রোভাইড করতেছে। অ্যামাজন লিনাক্স হচ্ছে ওর নিজস্ব কাস্টমাইজড অপারেটিং সিস্টেম, যেটা বেসিক্যালি ফেডোরার উপরে তারা বিল্ড করে রাখছে। আর এটা ছাড়াও ওই যে ম্যাক ওএস, যাদের ম্যাক ইউজ করার শখ আছে তারা হচ্ছে ম্যাক ব্যবহার করতে পারবে। আর এটা ছাড়াও উবুন্টু আছে, উইন্ডোজ আছে, ইনফ্যাক্ট রেড হট আছে। হ্যাঁ, অনেকগুলো লিনাক্স বেস অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অনেকগুলো অপারেটিং সিস্টেম এখানে আছে। তো এটা তো হচ্ছে ওদের বাই ডিফল্ট যেগুলা একদম জেনারেল ইমেজ যেগুলা দেওয়া সেগুলা। বাট আমি চাইলে কিন্তু আরো কাস্টমাইজ ইমেজ আমি আসলে দেখতে পারি আর কি, যদি চাই। যেমন এই যে এখানে এই যে কমিউনিটি বেস ইমেজ দেওয়া আছে প্রায় 500-র কাছাকাছি, যেখানে কমিউনিটি থেকে এটাকে ম্যানেজ করা হয় বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেমে। ইনফ্যাক্ট এখানে কিন্তু মার্কেট প্লেস আছে। লাইক এইখানে এসে অনেকেই আছে এই সিস্টেম গুলোকে ডেভেলপ করে রেডিমেড ইমেজ তৈরি করে, বিভিন্ন রকমের সফটওয়্যার সেখানে হয়তো ইনস্টল থাকতে পারে। এবং এরকম প্লেসে প্রায় 6858টা এই মুহূর্তে এখানে যখন ভিডিও রেকর্ড হচ্ছে আজকের ক্লাসে, এই এই পরিমাণ সেখানে ইমেজ দেওয়া। অনেকেই আছে সেখানে তাদের সিস্টেমকে ডিপ্লয় করে, সিস্টেম তৈরি করে এই মার্কেট প্লেসে দিয়ে রাখে, এবং এখান থেকে অনেকেই আবার সেখান থেকে কিনে সাবস্ক্রাইব করে সেখানে কাজ করে। ইনফ্যাক্ট মজার জিনিস হচ্ছে কি যে এখানে আবার রেডিমেড কিন্তু কালি লিনাক্স কিন্তু আছে। আমি যদি সার্চ দেই কালি লিখে, তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু কালি লিনাক্সের মেশিনটাও কিন্তু এখানে আছে। চাইলে আমি এখান থেকেও কিন্তু ডিরেক্টলি ডিপ্লয় করে আমি করতে পারবো। 21টা কালি লিনাক্সের কাস্টমাইজ মেশিন আছে, কমিউনিটি এমআই আছে হচ্ছে প্রায় 42টা মতো আর কি, যেখানে কালি লিনাক্সের বিভিন্ন রকমের সিস্টেম সেখানে ইনস্টল করা আছে, অনেক টুলস হয়তো সেখানে দেওয়া আছে। তো এগুলাকে নিতে গেলেও আবার একটা ঝামেলা হচ্ছে কি যে এখান থেকে এই যে ভেরিফাইড প্রোভাইডার নিতে গেলে আবার একটা ঝামেলা হচ্ছে কি যে অনেক সময় এদেরকে আরো এক্সট্রা করে পে করতে হয়, যেহেতু তারা সিস্টেমটাকে ডেভেলপ করে সেল করে রাখছে আর কি। তো আমরা এইভাবে যাব না, আমরা সিম্পল আসলে একটা মেশিনকে আমরা নিব, এবং মেশিনকে নিয়ে আমরা সেটাকে হচ্ছে সেটাকে আমরা করব, কনফিগার বলতে কি আমরা একটা টুল ইনস্টল করে সেই টুলটা আমরা দিয়ে আমরা জাস্ট নর্মাল কাজ করে দেখার চেষ্টা করব। তো এরকম আহামরি জিনিসটা যে অনেক কিছু হয়ে যাবে, কাইলিনাক্সে যেভাবে আমরা কাজ করব সেখানে ওই একই ভাবে কাজ করতে পারবো, ডিফারেন্ট কোনো কিছু নাই। তো আমি কাইলিনাক্স হচ্ছে ডেবিয়ান বেস লিনাক্স, তো আমি আপাতত উবুন্টুকেই নিচ্ছি। উবুন্টু সার্ভার নিয়ে তারপরে আমি 64 বিট এখানে দেওয়া, ভেরিফাইড প্রোভাইডার উবুন্টু 3 tier। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি যে আমার একটা ইয়া মেশিনের একটা কনফিগারেশন একটা সেটআপ দেওয়া আছে, লাইক একটা ভার্চুয়াল সিপিইউ এবং 1 GB মেমোরি, দ্যাট মিনস 1 GB র্যাম। তো আমি 1 GB র্যাম না ব্যবহার করে আমি লাইক 8টা সিপিইউ এবং প্রায় 32 GB র্যাম ব্যবহার করতেছি। আমার যে ফিজিক্যাল মেশিন যেটা আমি ব্যবহার করতেছি সেটা প্রায় 8 GB র্যাম ছিল। আপনাদেরও আমি বলে দিই, সবসময় বলি যে আপনারা 8 GB র্যাম ব্যবহার করবেন মিনিমাম আমাদের ল্যাবগুলো করার জন্য। বাট এখানে কিন্তু আমরা 32 GB র্যামের একটা কম্পিউটার আমি দিচ্ছি। এখন যেটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে অন ডিমান্ড লিনাক্স প্রাইজিং এখানে লেখা আছে, এবং সেটা হচ্ছে প্রতি ঘন্টায় সে আসলে চার্জ করবে আমাকে 3.712 USD। দ্যাট মিনস প্রায় 37 বা 38 সেন্ট আমি ধরে নিতে পারি। 38 সেন্ট। 38 সেন্ট প্রতি ঘন্টায় সে আমাকে চার্জ করবে। তো এই হচ্ছে আর যে মনে আছে আমি বলেছিলাম অন ডিমান্ড, তার মানে কি যে আমি যে নিজে নিজে কিন্তু পিক করেছি। হ্যাঁ, আর সেলফ সেলফ সার্ভিস, মানে আমি নিজেই কিন্তু পিক করে নিচ্ছি, আমাকে কাউকে বলা লাগতেছে না যে আমাকে এটা এখন দাও। সে নিজেই আমি এখান থেকে পিক করে নিচ্ছি যে এই জিনিসগুলো আমার লাগতেছে। কোনো কি পেয়ার আমি ব্যবহার করব না, উইদাউট কি পেয়ার নিয়ে আমি আগাবো। আর সেই সাথে হচ্ছে কোনো সিকিউরিটি গ্রুপ
ইউজ করব, এটা করা যায়। আমি এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ দিয়ে দিচ্ছি। এক্সিস্টিং সিকিউরিটি যে ডিফল্ট সিকিউরিটি যে গ্রুপটা আছে সেটা ডিফল্ট। আর কতটুকু আমি স্টোরেজ ব্যবহার করব, আমি স্টোরেজ বলতে এখানে এইচডিডি বলতে না এসএসডি অ্যাকচুয়ালি। তো আমি কতটুকু এসএসডি ব্যবহার করব সেটা যদি আমি বলি, আমার তো মোটামুটি আহ, আমাদের তো 1 টেরাবাইট 2 টেরাবাইট দরকার পড়বে, বাট এখানটার জন্য আমাদের এত বেশি লাগবে না, যেহেতু আমরা মোটামুটি ফান্ডামেন্টাল লিনাক্সে চালাবো। তো আমি আপাতত এখানে 20 জিবি দিয়ে রাখতেছি। তো এই, সরি 7 হয়ে গেল কেন, 20 জিবি দিয়ে রাখি 20। হ্যাঁ, 20 জিবি আমি ব্যবহার করতেছি, চাইলে 30 জিবি ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, 1 টেরাবাইট ব্যবহার করা যেতে পারে। তো এতটুকুই হচ্ছে আমার আমার এরকম মেশিন আমি একটাই চাচ্ছি, এর বেশি আমি ব্যবহার করব না। অ্যাডভান্স সেটিংস আরো কিছু অ্যাডভান্স হিসাব নিকাশ ছিল, তো দরকার নাই আমার এতটুকু। আমাদের যতটুকু আমি দিয়েছি সেখানে এখানে গুণে না। আমি লঞ্চ ইনস্ট্যান্স দিলাম, এটা মোটামুটি রেডি হয়ে যাবে হোপফুলি। আমি ইনস্ট্যান্সে গেলাম, দেখতে পাচ্ছি যে আমার এখানে চলতেছে এবং এটাকে কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, তার মানে এটাকে চালু করতেছে ও। উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে ইনস্টল করে নিয়ে আসতেছে আর কি। সেকে বলতে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এটা রানিং হয়ে গেছে, রাইট, পেয়ে গেলাম আর কি। তো এইটাতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ওরা একটা পাবলিক আইপি দিয়ে দিছে আমাকে, একটা ডিএনএস সার্ভার দিয়েছে যেটাতে আমি অ্যাক্সেস নিতে পারবো। ওর মেশিনের কিন্তু ভিতরে প্রাইভেট আইপিটাও কিন্তু সেখানে আছে। তো এই হইতেছে আমার নেটওয়ার্কের মধ্যে অবস্থা। আমি সিকিউরিটি গিয়ে দেখি কতগুলো পোর্ট সেখানে আমার এখানে এনেবল করা আছে, ডিফল্টে তো দেওয়া সবই থাকার কথা। থাক, আমাদের এত দরকার নেই। আমি এখানে কানেক্ট বাটনে ক্লিক করে আমি এখানে সহজে এটাতে সাথে আমি কানেক্ট হয়ে যাব হোপফুলি। কানেকশন সে এস্টাবলিশ করতেছে, এটাও কিন্তু ব্রাউজার দিয়ে ব্যবহার করতেছি আমি। আমি এটাকে হয়তো টার্মিনাল দিয়েও খুলতে পারতাম, বাট আমি আপাতত ডেমনস্ট্রেশনটাকে সহজ করার জন্য আমি ব্রাউজার দিয়ে ওপেন করছি। অ্যামাজন এডাব্লিউএস এর ভিতর সমস্ত মেশিনে কিন্তু আসলে এটাতে কাজ হয় না। ফেইল টু কানেক্ট টু ইনস্ট্যান্স, কি সমস্যা এটার? বুঝছি, আমাকে মনে হচ্ছে ইয়েতে যাইতে হবে, নর্মালি আমাকে যেতে হবে। আচ্ছা, উবুন্টু মেশিনে প্রবলেম করে নর্মাল ইয়েতে গেলে, এসএসএস ক্লায়েন্টে সহজে সেটা করা যায় না। তারপর দেখি ট্রাই করি। কি কফি হয়নি? কপি হয়েছে। ওদের উবুন্টু মেশিনে এই মেশিনের প্রবলেমটা ওরা এখনো সলভ করেনি মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে আমি রিমুভ করে আমি আরেকটা মেশিন তৈরি করি। এটাকে আমি টার্মিনেট করে দিই, টার্মিনেট ইনস্ট্যান্স টার্মিনেট হয়ে যাবে। আমি আরেকটা মেশিন তৈরি করি, বাট উবুন্টু বানাবো না, আমি অন্য আরেকটা তৈরি করি, ফেডোর একটা মেশিন তৈরি করব। লঞ্চ ইনস্ট্যান্স ব্যাচ ইএস সিএইচ 2203 রেড হ্যাট ইউজ করি। 32 জিবি দিয়েছিলাম মনে হয় গতবার নাকি? 32। হম, কোনো কি ছাড়াই আমি চালাবো, ডিফল্ট দিব। 10 জিবি বলছে, 20 জিবি দিলাম, চালাই দেখি। এখনো শুরু হয়নি, একটু পরে হোপফুলি হয়তো পেন্ডিং থেকে রানিং হয়ে যাবে।
আচ্ছা, রানিং হয়ে গেছে। তাইলে আমি পাবলিক আইপি দিয়ে করতে পারি। SSH পেস্ট হয় না কেন? কপি, ওহ শিট, এভাবে হবে না। ওটা কানেকশনের ও ইয়েটা বলে দিছিল, যদি কানেক্ট হইতে হয় তাহলে এসএসএস হবে হচ্ছে ইসি টু ইউজার। এই ইউজারটাকে ওকে ডিফাইন করে তারপর বলতে হবে এটা। আর আমি ওখানে দেখে আসি যে ওর ইয়া খোলা আছে নাকি, 22 নাম্বার পোর্ট খোলা আছে নাকি ইনস্ট্যান্স ইয়া করার জন্য। সিকিউরিটি ইনবাউন্ড রুলস, ইনবাউন্ড রুলস, এডিট ইনবাউন্ড রুলস, দেখি অল ট্রাফিকই দেওয়া আছে। আলাদা করে যে বলিও বা 22 নাম্বার পোর্টে খোলা রাখতে। এনিওয়ার, ইয়েস। দাঁড়ান, হিস্টোরি, হিস্টোরি, গ্রেপ, এসএসএইচ। এখানে আইপি কত? Ctrl+Shift+C, সুডো। আরে Ctrl+Shift+C, Ctrl+Shift+V, এন্টার। আমি তোকে তো চাবি ছাড়াই দিয়েছি, দেখি আর একটা ওয়েতে যাই, তুই কি আমার আছে না নাই। এই সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা নাই না, আর একটা সফটওয়্যার এখানে আছে যেটা দিয়ে, আচ্ছা নাই ইনস্টল করা হচ্ছে।
কোনো চাবি তো সেট আপ করি নাই, দেখি এখন এটাতে যদি করতে পারলে তো করলাম, না করতে পারলে আর কিছু করার নাই। Ctrl+Shift+C, accept. EC2 user, Ctrl+Shift+C. EC2-user, enter. আমি তো চাবি ছাড়াই দিলাম, তারপরেও চাবি লাগবেই। হুম হুম, দেখা হবে ইনশাল্লাহ। আমার কিসে আটকাচ্ছে এটা? বাইশ নম্বর পোর্টে কোনো প্রবলেম নাই। রিবুট করা হয়েছে। না, আপনাদের আছে কপাল খারাপ। আমি চিন্তা করতেছি কি পরিমাণ ধৈর্য শক্তি লাগে এই সেক্টরে একটা ইনস্ট্রাক্টর হতে। এখানে আপডেট করে নিছে, মোটামুটি লেটেস্ট ভার্সনে এখানে আছে। এখন ক্লিয়ার নিয়ে এরপরে আমি ইফ কনফিগ দিয়ে জাস্ট নর্মাল দেখি, ইফ কনফিগ দিয়ে নর্মাল যদি দেখি যে আমার এখানে, ও আচ্ছা, ইফ কনফিগ ইনস্টল করা নাই, তো IPADDR যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে পাবলিক আইপিটা এখানে, সরি প্রাইভেট আইপিটা এখানে আছে। আর যদি ইফ কনফিগ দিয়ে দেখতে চাই তাহলে দেখতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নেট টুলসটা লাগবে। দেখি sudo dnf install net tools -y। ভুল কিছু লিখছি নাকি? এটা পায় না। আচ্ছা ঠিক আছে, দরকার নাই, না থাকলে নাই। আপাতত আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি sudo dnf install -y nmap। nmap ইনস্টল হইলো, nmap দিলে ভার্সন দেখা যাচ্ছে। এখন মনে করেন যে আমি যদি এখান থেকে যদি স্ক্যানিং শুরু করি, লাইক sudo nmap দিয়ে হইতেছে নর্মাল 20টা পোর্ট থেকে 80টা পোর্ট দেখবো না, 20টা পোর্ট থেকে 200 পোর্ট দেখবো আমি। www.meg.megacorp1। তাহলে আমার আউটপুটও মোটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি চাইলে এখান থেকে কিন্তু ভার্সন স্ক্যানও কিন্তু দেখতে পারবো। চাইলে এখানে -s বড় হাতের V, এখান থেকে ভার্সন স্ক্যান আমরা দেখতে পারবো।
এবং শুধু তাই না, আমি যদি চাই এখানে অপারেটিং সিস্টেম, যদি এখানে দেখাই দিচ্ছে আসলে স্যার ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম, তারপরও চাইলে আমি আলাদা করে বড় হাতের ও দিয়ে আমি, হলো না, চাইলে বড় হাতের আমি ও দিয়েও আমি এখানে এটাকে করতে পারবো। অপশন সি, এন্টার। তাহলে পি টাইপের লিনাক্স, সেই লিনাক্সেরও আমাকে একটা ইয়া দিয়ে দিচ্ছে, তার একটা পোটেনশিয়াল। যাই হোক, তো এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে আমি একটা ক্লাউড মেশিনকেও আমি চাইলে ইনস্ট্যান্টলি এরকম অ্যাটাক মেশিনে আস্তে আস্তে আমি এটাকে রূপান্তর করতে পারি। এখানে চাইলে হাইড্রা ইনস্টল করে মেটাসপ্লয়েটেবল 2 ইনস্টল করেও, সরি মেটাসপ্লয়েট 2 বলতেছি, মেটাসপ্লয়েট ইনস্টল করেও আমি হয়তো সেখানে কাজ করতে পারবো। আর এইটা মেশিনটা সিস্টেমের ডিস্ট্রয় করারও ওয়ে আমি অলরেডি হয়তো কয়েকবার খেয়ালও করে ফেলেছি। আমি এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাই। ও আরেকটা বিষয়, আমি যেখানে সুডো দিচ্ছিলাম, সুডো এনম্যাপ দিচ্ছিলাম, আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া লাগতেছিল না। এটার মেইন রিজনটা হচ্ছে কি যে আমি যেহেতু একটা অথেন্টিকেশন কি দিয়ে হইতেছে, আমি এখানে লগ ইন করছি প্রথমেই, তো ওইটাকে সে অথেন্টিকেশন হিসেবে সে ব্যবহার করে। পরবর্তীতে তার আলাদা করে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। ইনফ্যাক্ট আমার কিন্তু যে ইয়াটা যে ইয়াটা দেওয়া, কি বলে, যে ইউজার নেমটা দেওয়া EC2-user, এটার কিন্তু কোনো পাসওয়ার্ড আসলে নাই। এটার পাসওয়ার্ডটাই হইতেছে ওই যে কিটা তৈরি করছে সেই কিটা। তো আমি এখান থেকে হচ্ছে এটাকে এক্সিট দিয়ে দিলাম। এক্সিট দেওয়ার পরে আমি এখানে ইনস্টেন্সে এসে আমার যে মেশিনটা আছে সেই মেশিনটাকে হচ্ছে আমি টার্মিনেট করে দিব এখান থেকে। এবং টার্মিনেট করে দেওয়ার পরে আমার লাস্ট যেটা এখানে ইয়াটা কোথায় গেল, আচ্ছা দরকার নেই, মানে আমার চাবি যেটা তৈরি করছিলাম সেটাকে আমি রিমুভ করতে চাচ্ছিলাম, তো দরকার নেই, পরে একসময় চাবি রিমুভ করলেই হবে, প্রবলেম নাই। তো আপাতত এই সিম্পল আসলে ডেমনস্ট্রেশনটা ছিল, খুব মানে ভারী কিছু ডেমনস্ট্রেশন না, কারণ লিনাক্স আমি কিভাবে ডিপ্লয় করব, ক্লাউড মেশিনটা কিভাবে ব্যবহার করব সেটা দেখানোর মেইন উদ্দেশ্য। বাদ বাকি অংশ আমরা কাইলিনাক্সে আসলে যেভাবে আমরা কাজ করি ঠিক একইভাবে আমরা এখান থেকে কাজ করতে পারবো।